প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ঘরে বসে কারিগরি শিক্ষা পাঠদান কার্যক্রম তোমাদের নবম শ্রেণীর পাঠ্য বইয়ের অটোমোটিভ 1 প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে নির্বাচন করা হয়েছে। আশা রাখছি তোমরা মনোযোগ সহকারে পাঠদান কার্যক্রমটি শুনবে এবং টিভির পর্দায় যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনগুলো দেখাচ্ছি সেগুলো ভালো করে লক্ষ্য করবে। আজকের পাঠদানের মূল বিষয়বস্তু অটোমোটিভ ওয়ার্কশপে নিরাপত্তা, সেফটি ইন অটোমোটিভ ওয়ার্কশপ। এই পাঠদান শেষে তোমরা অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা ব্যক্ত করতে পারবে। অটোমোটিভ ওয়ার্কশপে সাধারণ সতর্কতা বর্ণনা করতে পারবে। অটোমোটিভ ওয়ার্কশপে মেশিনের নিরাপত্তা বর্ণনা করতে পারবে। অটোমোটিভ ওয়ার্কশপের কর্মশালা ও কর্মজনিত নিরাপত্তা ব্যক্ত করতে পারবে। সর্বোপরি অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যক্ত করতে পারবে। প্রথমেই জেনে নেই অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা কি। খুবই সহজ উত্তর। অটোমোটিভ ওয়ার্কশপের সাথে সংশ্লিষ্ট যে সকল জিনিস আছে তাদের নিরাপত্তাই অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা। যেমন অটোমোটিভ ওয়ার্কশপে জনবল অর্থাৎ শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা যারা কাজ করেন তারা যেন নিরাপদে কাজ করতে পারেন। তৃতীয় আসি, অটোমোটিভ ওয়ার্কশপের যে সকল যন্ত্রপাতি, মেশিনারি, ইঞ্জিন, ইকুইপমেন্ট ব্যবহৃত হয় সেগুলোর সঠিক ব্যবহার এবং নিরাপত্তা। তারপর অটোমোটিভ ওয়ার্কশপে যে সকল র মেটেরিয়াল, স্পেয়ার পার্টস এবং লজিস্টিক সাপোর্ট ব্যবহার করা হয় তাদের নিরাপত্তা। তারপর আসি অটোমোটিভ ওয়ার্কশপ কাকে বলে। শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা মিলে 10 জনের একটি টিম যারা অটোমোবাইলের বিভিন্ন সমস্যাবলীর পরীক্ষা নিরীক্ষা, মেরামত, রক্ষণাবেক্ষণ করে থাকে তখন তাকে অটোমোটিভ ওয়ার্কশপ বলে। অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা বিধি বলতে আমরা কি বুঝি? অটোমোটিভ ওয়ার্কশপে কাজের উদ্দেশ্যে প্রবেশ থেকে শুরু করে কাজ শেষ পর্যন্ত আমরা যে সকল বিধিবিধান, নিয়মকানুন মেনে চলি এগুলার সমষ্টিকে বলা হয় অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা বিধি। আর এই নিরাপত্তা বিধি না মানলে কি হবে? সহজ কথা, দুর্ঘটনা ঘটবে, প্রাণহানি ঘটবে, অঙ্গহানি ঘটবে, সম্পদের ক্ষতি হবে। এই জন্য আমাদেরকে অটোমোটিভ ওয়ার্কশপের নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। সতর্কতা কি? সতর্কতামূলক স্লাইডটি তোমরা একটু লক্ষ্য করো। এখানে সতর্কতা বিষয়ে লেখা আছে। আমি সতর্কতা সম্পর্কে বলছি যে নিরাপদ থেকে, সুস্থ থেকে কাজটা করাই হলো সতর্কতা। সতর্কতা যত বেশি, নিরাপত্তা তত বেশি। সতর্কতা আর নিরাপত্তা একটা আরেকটার সাথে জড়িত। যত নিরাপত্তা বেশি পাবো তত দুর্ঘটনা কম হবে। এটাই মূল কথা। আমরা দৈনন্দিন জীবনে যত দুর্ঘটনা দেখছি তার মূল কারণ হচ্ছে অসতর্কতা। আর সতর্কতা যত বাড়ানো যাবে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে আমরা নিরাপদ থাকব, সুস্থ থাকব। আর এই সতর্কতা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে কাজে ওভার কনফিডেন্সের
জন্য। দুর্ঘটনা বেশি হয়ে থাকে ওভার কনফিডেন্সের জন্য। আমরা সকল ক্ষেত্রে সতর্ক থাকব এবং নিরাপদ থাকব। আমরা দেখতে পাচ্ছি অটোমোটিভ ওয়ার্কশপে সাধারণত 4 ধরনের সতর্কতা অবলম্বন করা হয়, যা স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। সতর্কতাগুলো আমি উল্লেখ করছি। সাধারণ সতর্কতা, পোশাকজনিত সতর্কতা, যন্ত্রপাতি সতর্কতা এবং কর্মশালায় কর্মজনিত সতর্কতা। এবার আসি সাধারণ সতর্কতাগুলো কি কি। যেমন ওয়ার্কশপে বিনা অনুমতিতে প্রবেশ না করা, নতুন কোনো আগন্তুক কোনো যন্ত্রপাতিতে কৌতূহলবশত হাত না দেওয়া, কোনো যন্ত্রপাতি অপ্রয়োজনে চালিয়ে না রাখা, মদ্যপ বা অসুস্থ অবস্থায় ওয়ার্কশপে প্রবেশ না করা, সর্বোপরি ইন্সট্রাক্টরের নির্দেশনা মোতাবেক কাজ করা। এবার পোশাক ও শারীরিক সতর্কতা সম্পর্কে আমরা স্লাইডটি দেখতে পাচ্ছি। পোশাক ও শারীরিক সতর্কতা একটা আরেকটার সাথে জড়িত, অর্থাৎ পিপি। পি বলতে তোমরা কি বুঝছো? পিপি বলতে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ যা পরিধান করে কাজ করলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে তোমার শরীর অঙ্গকে সেভ করা যায়। পিপি গুলো কি কি? সাধারণত আমরা অ্যাপ্রন, সেফটি শু, হেলমেট, গগলস, এয়ার মাস্ক, মাস্ক, বেল্ট, এগুলাই পিপির অন্তর্ভুক্ত। আর ওয়ার্কশপে কাজ করার সময় তোমরা অবশ্যই বেশি ঢিলে ঢালা, যেমন পাঞ্জাবি, মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরিধান করে কাজ করবে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে 8-শার্ট পোশাক পরে, হাফ হাতা শার্ট গায়ে দেয়, ছেঁড়া, অপরিষ্কার বোতাম ছেঁড়া কোনো জামা পরিধান করবে না। আর শারীরিক কিছু সতর্কতা তোমরা অবলম্বন করবে, সেটা নখ ছোট রাখা, মাথার চুল ছোট রাখা, পায়ের নখ ছোট রাখা। এই বিষয়গুলোর প্রতি তোমরা খেয়াল রাখবে। আলোচনা করব যন্ত্রপাতির সতর্কতা নিয়ে। স্লাইডে তোমরা যন্ত্রপাতির সতর্কতামূলক বিষয়াদি দেখতে পাচ্ছ। যন্ত্রপাতির সতর্কতা বলতে আমরা কি বুঝি? যন্ত্রপাতির সতর্কতা বলতে যন্ত্রপাতি দিয়ে যখন আমরা কোনো কাজ করব সেইটা সঠিকভাবে পরিচালনা করা, কাজের জন্য সঠিক যন্ত্রপাতি নির্বাচন করা, যন্ত্রপাতি কাজ শেষে পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া, বোতা যন্ত্রপাতি ব্যবহার না করা, এগুলাই যন্ত্রপাতির নিরাপত্তা। এরপর আমরা আসি কর্মশালায় কর্মজনিত নিরাপত্তাগুলো কি কি। স্লাইডে তোমরা এই বিষয়ে দেখতে পাচ্ছ। যেমন যিনি ওয়ার্কশপে কাজ করবেন তিনি অবশ্যই ওয়ার্কশপ সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করবেন। ওয়ার্কশপের যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করবেন, কাজের প্রতি মনোযোগ সহকারে কাজ করবেন। অমনোযোগী অবস্থায় কাজ করলে দুর্ঘটনা ঘটতে পারে। কাজ শেষে যন্ত্রপাতি বা মেশিনারি বন্ধ রেখে স্থান ত্যাগ করবেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ওয়ার্কশপে যে সকল নিরাপত্তা অনুসরণ করা হয় তার কিছু নমুনা এখানে রয়েছে। যেমন আলো বাতাসে কাজ করতে হবে, পিপি পরিধান করে কাজ করতে হবে, সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে, সঠিক যন্ত্রপাতি মাধ্যমে কাজ করতে হবে। এবার আমরা জানব ওয়ার্কশপের অনিরাপদ ক্ষেত্রগুলো কি কি। প্রথমে যন্ত্রপাতি সম্বন্ধে সঠিক ধারণা না থাকা, কাজে মনোযোগী না হওয়া, অমনোযোগী হয়ে কাজ করা, কাজের পরিবেশ নিজের সাথে
খাপ খাইয়ে না নিতে পারা, ত্রুটিপূর্ণ যন্ত্র ব্যবহার করে কাজ করা, কাজে মনোযোগী না হওয়া, কাজ সম্বন্ধে সঠিক ধারণা না থাকা, বোতা যন্ত্র ব্যবহার করে কাজ করা। এবার আসি ওয়ার্কশপের পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব কি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সেই হিসাবে যদি নিজে পরিষ্কার থাকো তাহলে তোমার মন ভালো থাকবে, যে কোনো কাজে তুমি ভালো ফল লাভ করতে পারবে। ওয়ার্কশপের পরিষ্কার বলতে আমরা সাধারণত যন্ত্রপাতির পরিষ্কার, কাজ শেষে জায়গা পরিষ্কার, কাজে যে স্পেয়ার পার্টস র মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেগুলো পরিষ্কার করে নির্দিষ্ট জায়গায় রাখা। এতে পরবর্তী কাজের সময় কোন যন্ত্র কোথায় আছে সেখান থেকে সহজে খুঁজে বের করা যাবে, র মেটেরিয়ালের অবস্থান বোঝা যাবে, তাতে সময় কম লাগবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের ডেইলি কিছু প্র্যাকটিস করতে হবে। সেটা নিজের জামা কাপড় পরিষ্কার করা, নিজের চুল নখ ছোট রাখা, আর যে সকল যন্ত্রপাতি দিয়ে আমরা কাজ করব সেই যন্ত্রপাতিগুলো দারলা করা, অমসৃণ যদি হয়ে থাকে সেগুলা পরিষ্কার করতে হবে। ওয়ার্কশপের মেঝে পরিষ্কার করে তোমরা স্থান ত্যাগ করবে। এতক্ষণ আমরা কি আলোচনা করলাম? এখানে তোমাদের অনেক প্রশ্ন জাগতে পারে, অনেক উত্তর তোমরা খুঁজে পাবে। আমরা একটু রিভিউ করে দেখি কি কি আলোচনা করলাম। আমরা ওয়ার্কশপে কি কি সতর্কতা অবলম্বন করা হয় সেগুলো জানলাম। সাধারণ সতর্কতা কি তা জানলাম, যন্ত্রপাতির সতর্কতা কি এটা শিখেছি, কর্মশালা কর্মজনিত সতর্কতা কি এটা জেনেছি, পোশাক ও শারীরিক সতর্কতা কি এটা জেনেছি, ওয়ার্কশপে সতর্কতার জন্য কি কি পিপি অনুসরণ করা হয় সেটা জেনেছি, ওয়ার্কশপের কোন কোন জায়গায় অনিরাপদ থাকে, অ্যাক্সিডেন্ট বেশি ঘটে সেই জায়গাগুলো জেনেছি, আর ওয়ার্কশপে কি কি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয় সেগুলো জেনেছি। সর্বশেষ আমরা জানলাম পরিষ্কার পরিচ্ছন্নতার উপকারিতা বা গুরুত্ব এটা। এবার স্লাইডে আমি কিছু প্রশ্ন রাখছি, তোমরা দেখো এতক্ষণে যে আলোচনা করছি তার মাধ্যমে এগুলার আনসার তোমরা দিতে পারো কিনা। যদি না পারো তোমরা বই পড়ে দেখবে, তারপরেও যদি এগুলার উত্তর খুঁজে না পাও তবে ওয়েবসাইটে এই বিষয়ে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দিব। এবার পরবর্তীতে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্কগুলো তোমরা একটু লিখে রাখো। ওয়ার্কশপে কাজের সময় তুমি কি কি সতর্কতা অবলম্বন করবে তার একটি তালিকা তৈরি করবে। 2 নম্বর প্রশ্ন দিচ্ছি, ওয়ার্কশপে কাজের সময় যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় সে যন্ত্রপাতিগুলোর একটা তালিকা প্রস্তুত করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ। একজন থেকে আরেকজনে ছড়াবে।
তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ঘরে থেকে ভালো আছো। তোমরা ভালো থাকো এটাই কামনা করি। আজকে আমি তোমাদের নবম শ্রেণী ফিশ কালচার এন্ড ব্রিডিং দ্বিতীয় পার্টের দ্বিতীয় অধ্যায় থেকে পড়াবো। আজকে আমার পড়ানোর বিষয় হলো মৎস্য প্রজনন। শিক্ষার্থীরা, তোমরা স্লাইডে কি দেখছো? অনেকগুলো ছবি। ছবিতে কি ঘটছে নিশ্চয় তোমরা মনে মনে চিন্তা করতেছো। চিন্তা করে দেখো তো কি ঘটছে। আসলে এখানে প্রজনন ঘটছে। তাহলে এখন আমরা জেনে নিব প্রজননটা কি। প্রজনন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একই ধরনের জীব বা বংশধর তৈরি করে। চলো শিক্ষার্থীরা, তাহলে জেনে নিই আজকের ক্লাসের শিক্ষণফল। আজকের শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থী তোমরা জানতে পারবে প্রজনন সম্বন্ধে, জানতে পারবে প্রজনন জীববিদ্যা কি তা জানতে পারবে, প্রজননের বয়স ও ঋতু সম্পর্কে জানতে পারবে, প্যারেন্টাল কেয়ার সম্বন্ধে জানতে পারবে, ফেকান্ডিটি ও ওভুলেশন সম্বন্ধে জানতে পারবে, প্রজনন প্রভাবক সম্বন্ধে বিস্তারিত জানতে পারবে। এবার আমরা জানবো মৎস্য প্রজনন। মৎস্য প্রজনন কাকে বলে? তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে মাছের অনেকগুলো মাছ আছে, মাছের ডিম দেখানো হচ্ছে। এবং মৎস্য প্রজনন হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে মাছ বিলুপ্তর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একই ধরনের মাছ বা বংশধর তৈরি করে থাকে। মাছ সাধারণত যৌন পদ্ধতিতে প্রজনন করে এবং মাছের প্রজনন একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে থাকে। আর এই মাছের প্রজননের নির্দিষ্ট চক্রের সাথে সাথে যে মাছের জীবন চক্র আমাদেরকে জানতে হবে। এই জীবন চক্র জানবো কেন শিক্ষার্থীরা? কারণ সঠিকভাবে মাছ চাষ জানতে হলে মাছের উত্তম রেণু বা পোনাও দরকার। এই রেণু পোনা প্রাপ্তির জন্য আমাদেরকে প্রজনন জীববিদ্যাও জানতে হবে। তাহলে চলো আমরা প্রজনন জীববিদ্যা কি তাও জেনে আসি। তাহলে প্রজনন জীববিদ্যা কি? প্রজনন জীববিদ্যা মৎস্য বিজ্ঞানের যে শাখায় মাছের প্রজননের বয়স, প্রজনন ঋতু, প্রজনন স্থান, প্যারেন্টাল কেয়ার, ফেকান্ডিটি ইত্যাদি বিশদভাবে আলোচনা করা হয় তাকে প্রজনন জীববিদ্যা বলে। আর সফল প্রজননের জন্য উপযুক্ত প্রজনন পরিবেশ যেমন অক্সিজেন, তাপমাত্রা, খাদ্য, স্রোত প্রভৃতির অনুকূল অবস্থা এবং জলজ পরিবেশ শত্রুমুক্ত হওয়া আবশ্যক। শিক্ষার্থীরা, বিভিন্ন মাছের প্রজননের বয়স সম্বন্ধে আমরা জানব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে রুই মাছ কত বছর বয়সে প্রজনন করে? সাধারণত 2 বছর বয়সে রুই মাছ প্রজনন করে। তোমরা দেখছো কাতলা মাছ, সেটাও সাধারণত কাতলা মাছ 3 বছর বয়সে প্রজনন করে। স্ক্রিনে দেখছো মৃগেল মাছ,
মৃগেল মাছটাও সাধারণত 2 বছর বয়সে প্রজনন করে। এবং দেখছো কালীবাউস মাছ, কালীবাউস মাছটাও সাধারণত 2 বছর বয়সে প্রজনন করে থাকে। তোমরা স্ক্রিনে দেখছো যে কয়টা মাছ, এদেরকে বলা হয় ইন্ডিয়ান মেজর কার্প। যেমন রুই, কাতলা, মৃগেল, কালীবাউস মাছকে একত্রে ইন্ডিয়ান মেজর কার্প বলা হয়। এবার তোমরা দেখছো যে সিলভার কার্প, এটা সাধারণত আমাদের দেশে না, বিদেশ থেকে আসা মাছ। এটা সাধারণত 2 বছর বয়সে প্রজনন করে। দেখতেছো গ্রাস কার্প, এবং গ্রাস কার্প মাছটাও 2 বছর বয়সে প্রজনন করে। এবং দেখছো বিগ হেড মাছটাও সাধারণত 2 বছর বয়সে প্রজনন করে থাকে। এই মাছগুলো সাধারণত চীন দেশের থেকে আসে, তাই এদেরকে বলা হয় চাইনিজ কার্প। যেমন সিলভার কার্প, গ্রাস কার্প, বিগ হেড, এগুলোকে একত্রে বা সবগুলোকে আমরা সাধারণত চাইনিজ কার্প হিসেবে চিনে থাকি। শিক্ষার্থীরা, চলো এবার আমরা প্যারেন্টাল কেয়ার সম্পর্কিত একটি ভিডিও চিত্র দেখে আসি। এই মাত্র আমরা যে ভিডিও চিত্রটি দেখলাম তা হলো প্যারেন্টাল কেয়ার সম্পর্কিত। প্যারেন্টাল কেয়ার হল শত্রুর হাত থেকে ডিম ও বাচ্চাকে রক্ষা করার জন্য মাছের পিতা মাতার মধ্যে যে অভ্যাস গড়ে ওঠে তাকে প্যারেন্টাল কেয়ার বলে। প্যারেন্টাল কেয়ার বা বাচ্চার প্রতি যত্ন সদ্য প্রসূত ডিম ও পোনা বেঁচে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ অভ্যাস, যা অনেক মাছের মধ্যে দেখা যায়। অধিকাংশ মাছই তাদের সদ্য প্রসূত ডিম ও বাচ্চার যত্ন নেয়। এখন স্লাইডে তোমরা দেখছো যে প্যারেন্টাল কেয়ার সাধারণত 2 ধরনের হয়, একটি হলো প্রত্যক্ষ আর একটি হলো পরোক্ষ। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে প্রত্যক্ষ প্যারেন্টাল কেয়ার কিভাবে মা মাছ তার ডিম ও সদ্য প্রসূত বাচ্চার কিভাবে যত্ন নিচ্ছে মুখে নিয়ে এবং পাহারা দিয়ে। আর একটু দেখছো পরোক্ষ, ওই মা মাছ কি করে, সে প্রত্যক্ষভাবে নিতে পারে না, কিন্তু বাসা তৈরি করে অথবা ডিমগুলোকে গর্তের ভিতর পেরে অথবা নানাবিধ কৌশল অবলম্বন করে সে কেয়ার করে থাকে। সেটা হলো পরোক্ষ, যেটা সরাসরি না পরোক্ষভাবে নিয়ে থাকে। আর প্রত্যক্ষ হলো যেটা সে সরাসরি নিবে, যেমন শোল মাছ, তারপরে আছে তেলাপিয়া মাছ, টাকি মাছ, যেটা আমরা দেখি। এটা হলো প্রত্যক্ষ প্যারেন্টাল কেয়ার। এবার আমরা জানবো প্যারেন্টাল কেয়ার কত প্রকার। সাধারণত প্যারেন্টাল কেয়ার হলো 2 প্রকার, যথা প্রত্যক্ষ প্যারেন্টাল কেয়ার, যেসব মাছের স্ত্রী ও পুরুষ উভয়ে বা যে কোনো একজন ডিম, রেণুপোনা বা বাচ্চার যত্ন বা পাহারা দেয়, যেমন তেলাপিয়া, শোল, টাকি, গজার ইত্যাদি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার হলো পরোক্ষ প্যারেন্টাল কেয়ার। এক্ষেত্রে মাছের প্রজননের সময় নিরাপদ স্থানে প্রজনন করে, যেমন বাসা তৈরি করে ডিম ছাড়ে, অথবা এমন এক জায়গায় ডিম ছাড়ে যে শিকারী বা শত্রু থেকে নিরাপদ থাকে, যেমন গোরামি মাছ। সেটা কি করে, বাসা তৈরি করে সেই বাসাতেই তার ডিমগুলো রাখে, যাতে শত্রু বা যে কোনো শিকারী মাছ
এই পোনাগুলো না পায়। এবার আমরা জানবো ফ্যাকান্ডিটি কি। ফ্যাকান্ডিটি হলো কোন মাছ একবারে কত ডিম পারে তার সংখ্যাকে ফ্যাকান্ডিটি বলে। মানে এক এক ধরনের মাছ এক এক সংখ্যা, ডিমের যে সংখ্যা, এক মাছের এক ধরনের সংখ্যা, কিছু মাছে 5,000 পারে, কিছু 10,000, কিছু মাছ আছে 2 লক্ষ 10 লক্ষ এইভাবে। তো এই ডিমের যে একবার যে ডিমের সংখ্যা এটাকে বলা হয় ফ্যাকান্ডিটি। শিক্ষার্থীরা তোমরা দেখছো কাতলা মাছ, এর ফ্যাকান্ডিটি হলো 20,000 থেকে 2,46,000টি, মানে একবারে কাতলা মাছ 20,000 থেকে 2,46,000টি ডিম দেয়। তেমনি মৃগেল মাছ 30,000 থেকে 2,50,000টি ডিম দেয়। সিলভার কাপ মাছ 1,60,000 থেকে 3 লক্ষ পর্যন্ত ডিম দিয়ে থাকে। আবার আছে গ্রাস কাপ 45,000 থেকে 1,15,000টি ডিম দিতে পারে, এবং আছে কমন কাপ 1 লক্ষ থেকে 2 লক্ষটি ডিম দেয়। তাহলে আমরা জানলাম যে এক এক ধরনের মাছের ফ্যাকান্ডিটি এক এক রকম, মানে ডিমের সংখ্যা এক এক রকম হয়ে থাকে। শিক্ষার্থীরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে প্যারেন্টাল কেয়ারের সাথে ফ্যাকান্ডিটির যে সম্পর্ক, এবার আমরা তা জানবো যে প্যারেন্টাল কেয়ারের সাথে ফ্যাকান্ডিটির একটা নিবিড় সম্পর্ক আছে। তোমরা লক্ষ্য করো যে মাছের ফ্যাকান্ডিটি কম সেই মাছের প্যারেন্টাল কেয়ার বেশি, পক্ষান্তরে যে মাছের ফ্যাকান্ডিটি বেশি সেই মাছের প্যারেন্টাল কেয়ার কম। এটা যদি তোমরা একটু উপলব্ধি করো যে কিছু কিছু মাছ সরাসরি তার ডিম ও বাচ্চাকে যত্ন নিতে পারে, কিন্তু তাদের ডিমের সংখ্যা কম। আবার কিছু মাছ আছে যে সে সরাসরি ডিম ও বাচ্চার যত্ন নিতে পারে না, যেমন স্রোতের দিকে পোনা দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, তার আর কোনো খবর নেই, কিন্তু সে মাছের ফ্যাকান্ডিটি অনেক বেশি। শিক্ষার্থীরা এবার আমরা জানবো মৎস্য প্রজননের প্রকারভেদ। মৎস্য প্রজনন সাধারণত 2 প্রকার, যথা প্রাকৃতিক প্রজনন আর একটা হলো প্রণোদিত বা কৃত্রিম। এবার আমরা জানবো প্রাকৃতিক প্রজনন। মাছ প্রাকৃতিক পরিবেশে যে প্রজনন করে তাকে প্রাকৃতিক প্রজনন বলে। আর প্রণোদিত বা কৃত্রিম, হরমোন ইনজেকশনের মাধ্যমে যে প্রজনন করানো হয় তাকে প্রণোদিত প্রজনন বা আমরা কৃত্রিম প্রজননও বলে থাকি। শিক্ষার্থীরা এবার আমরা প্রজননের প্রকারভেদটা দেখতে পাচ্ছি, একটি হলো প্রাকৃতিক প্রজনন এবং আরেকটি হলো প্রণোদিত বা কৃত্রিম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে প্রাকৃতিক পরিবেশে মাছ কিভাবে প্রজনন করে এবং হ্যাচারিতে কৃত্রিম ভাবে বা হরমোন ইনজেকশন দিয়ে কিভাবে প্রজনন করানো হয় সেটাই দেখতে পাচ্ছ। এবার দেখতে পাচ্ছি প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সমূহ এবং কৃত্রিম প্রজননের ক্ষেত্রসমূহ। প্রাকৃতিক প্রজননের জন্য সাধারণত নদী, পুকুর, প্লাবনভূমি এই সকল জায়গা চিহ্নিত, এবং এই সকল জায়গায় মাছ সাধারণত প্রাকৃতিক প্রজনন করে থাকে। আর কৃত্রিম প্রজনন যেটা হলো আমরা নিজেদের প্রয়োজনে হ্যাচারিতে যে প্রজনন করে থাকি, দেখো তোমরা একটা হ্যাচারির ছবি দেখতে পাচ্ছ। এবার আমরা জানবো প্রণোদিত প্রজননের উদ্দেশ্য সমূহ। প্রথমত, মাছের পোনার জন্য প্রাকৃতিক উৎসের উপর নির্ভরশীল বা নির্ভর করতে হয় না, এবং 2 নম্বর, প্রয়োজনীয় পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদন করা যায়। যেমন আমার যা প্রয়োজন আমি ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো আকারের বা যে কোনো সংখ্যার পোনা উৎপাদন করতে পারবো। এবং 3 নম্বর আছে বিরল প্রজাতির বা প্রায় অবলুপ্ত প্রজাতির মাছের প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে মাছের অবলুপ্তি রোধ করা যায়। এটা তোমরা যদি লক্ষ্য করো যে কিছু কিছু মাছ আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেই মাছগুলোকে আবার নতুন করে প্রজননের মাধ্যমে প্রাকৃতিক বা প্রণোদিত প্রজননের মাধ্যমে আমরা পাচ্ছি। যেমন এখন বর্তমানে বাজারে এভেলেবল পাওয়া যায় পাবদা মাছ, তারপর শিং, মাগুর, এগুলো হারিয়ে যাচ্ছিল সেগুলা। আরেকটা মাছ আছে মহাশোল, সেটাও এই প্রজননের মাধ্যমে উদ্ধার হওয়া সম্ভব। এবং 4 নম্বর হচ্ছে চাহিদা অনুসারে একক প্রজাতির বা ভিন্ন ভিন্ন প্রজাতির মাছের পোনা উৎপাদন ও সরবরাহ করা যায়। আমার যখন যা চাহিদা সেই মাছের পোনাগুলো আমরা প্রণোদিত প্রজননের মাধ্যমে পেতে পারি, কিন্তু প্রাকৃতিক উৎসের উপর নির্ভরশীল হয়ে আমরা এই পোনাগুলো সহজে পেতে পারি না, আমার চাহিদা অনুযায়ী পোনা পেতে পারি না। তাই আমাদেরকে প্রণোদিত বা কৃত্রিম প্রজননের উপর নির্ভর হতে হয়। শিক্ষার্থীরা এবার আমরা জানবো কৃত্রিম প্রজনন কি বা কৃত্রিম প্রজনন সম্বন্ধে জানবো। সাধারণত হ্যাচারিতে হরমোন ইনজেকশন দ্বারা প্রভাবিত করে যে প্রজনন করানো হয় তাকে কৃত্রিম প্রজনন বলা হয়। এই যে এখানে তোমরা দেখছো হরমোন ইনজেকশন দ্বারা মাছের ডিম সংগ্রহ করা হচ্ছে, এবং আরেকটা স্লাইডে দেখতে পাচ্ছ যে হরমোন ইনজেকশন দ্বারা মাছের মিল্ক বা শুক্র সংগ্রহ করা হচ্ছে। শিক্ষার্থীরা এখানে তোমরা দেখছো যে মাছকে কিভাবে হরমোন ইনজেকশন পুশ করা বা প্রয়োগ করা হচ্ছে। সাধারণত ইনজেকশনের মাধ্যমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে
এই ইনজেকশনগুলা পুশ করা হয় এবং ডিম ও শুক্র কিভাবে সংগ্রহ করা হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ। চিত্রে তোমরা মাছের ডিম্বাণু ও শুক্রাণুর অবস্থানগুলো এবং শুক্রাণু কেমন হয় সেটাই দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা পরবর্তী স্লাইড তোমরা লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে যে মাছের ডিম ও শুক্রাণু বা মাছের যে প্রজননের একটা চক্র এখানে দেওয়া আছে। প্রথমে মাছের ডিম দেখানো হচ্ছে এবং নিষিক্ত ডিমটা যখন ফার্টিলাইজড হয় শুক্রাণুর মাধ্যমে তখন সেটা দেখানো হচ্ছে এবং ডিম পোনাগুলো কি আকারের হয় সেটা দেখতে পাচ্ছ। ডিম পোনা নিচে কুসুমথলি আছে। কুসুমথলি অবস্থা কি? এই কুসুমথলি অবস্থায় মাছ কিন্তু সাধারণত কোনো খাবার খায় না, এটা শরীরের সাথে মিশে দেয়। কুসুমথলি থেকে ডিম পোনার যে আকৃতি সেটা তোমরা দেখতে পাচ্ছ। ডিম পোনাটা দেখো একটু রেণুপোনার আকৃতিতে কিভাবে দেখো এবং রেণুপোনাগুলো হাতে নিয়ে দেখানো হচ্ছে যে এগুলা কেমন হয়। রেণুপোনা যখন আঙ্গুলেপোনায় পরিণত হয় এবং এই আঙ্গুলেপোনাগুলা যখন আরেকটু বড় হয় চারাপোনা সেটা, এবং এই চারাপোনা থেকে আস্তে আস্তে সেটা বড় মাছে রূপান্তরিত হয় যা আমরা সাধারণত খেয়ে থাকি। তোমরা সেটাই দেখতে পাচ্ছ। এবার আমরা জানবো প্রজনন প্রভাবক। মাছের প্রণোদিত প্রজনন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যেসব উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে প্রজনন প্রভাবক বলে। প্রধান প্রধান প্রজনন প্রভাবকগুলো নিম্নরূপ, যেমন ডিমের পরিপক্কতা, তাপমাত্রা, পানির প্রবাহ, পানির দ্রবীভূত অক্সিজেন, পানির দ্রবীভূত আয়রন বা লৌহ এবং পানির অন্যান্য ভৌত ও রাসায়নিক গুণাগুণ। পানির প্রবাহ। হ্যাচারিতে প্রজননের সময় ডিম ফুটানোর ক্ষেত্রে পানির প্রবাহ একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। বৃত্তাকার হ্যাচারিতে সঠিকভাবে ডিম ফুটানোর জন্য অবিরাম পানির প্রবাহ বজায় রাখতে হয়। ব্রুড মাছকে হরমোন ইনজেকশন দেওয়ার পর এদের শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ফলে অক্সিজেনের চাহিদাও বেড়ে যায়। এ সময় প্রজনন চৌবাচ্চায় পানির প্রবাহ প্রতি মিনিটে 30 থেকে 50 লিটার রাখা ভালো। এরপর আসি তাপমাত্রা। প্রণোদিত প্রজননের ক্ষেত্রে পানির তাপমাত্রা একটি অতি সংবেদনশীল প্রভাবক। তাপমাত্রার সাথে মাছের প্রজনন আচরণ ও ডিম ফুটানোর সম্পর্ক রয়েছে। রুই জাতীয় মাছ সাধারণত 22 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিম দিয়ে থাকে। এবার আমরা জানবো পানির দ্রবীভূত অক্সিজেন। পানির দ্রবীভূত অক্সিজেন ডিম ফুটানোর একটি অন্যতম প্রভাবক। হ্যাচারিতে মৎস্য প্রজননের উদ্দেশ্যে যে পানিতে ডিম রাখা হয় সে পানিতে পর্যাপ্ত পরিমাণে দ্রবীভূত অক্সিজেন থাকা প্রয়োজন। হ্যাচারির পানিতে 7 থেকে 8.5 ppm দ্রবীভূত অক্সিজেন থাকা বাঞ্ছনীয়। পানির অন্যান্য ভৌত রাসায়নিক গুণাগুণগুলো তোমরা চার্টে দেখতে পাচ্ছ। শিক্ষার্থীরা, আজকের আলোচনার পর তোমাদের জন্য আজকের ক্লাসের মূল্যায়ন। 1 নম্বর প্রশ্ন হলো প্রজনন কাকে বলে। 2 নম্বর হলো মাছের দেহে ডিম শোষিত হয় কেন। 3 নম্বর হলো প্রণরোগ কাকে বলে। 4 নম্বর প্রণোদিত প্রজনন কাকে বলে। আর 5 নম্বর হলো প্যারেন্টাল কেয়ার কাকে বলে। আজকের ক্লাসের বাড়ির কাজ। 1 নম্বর বাড়ির কাজ হলো ডিম ও শুক্রাণুর বিকাশ কিভাবে হয় বর্ণনা করো। 2 নম্বর বাড়ির কাজ হলো প্রণোদিত প্রজননে প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলোর নাম উল্লেখ করো এবং এগুলোর প্রভাব বর্ণনা করো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য যে বাড়ি কাজটি দেওয়া আছে সেই বাড়ি কাজটি তোমরা এই বন্ধকালীন সময়ে করে ফেলবে এবং যখন স্কুল খোলা হবে তখন শ্রেণী শিক্ষক নিকট জমা দিবে। মনে রাখবে এই বাড়ির কাজের যে প্রাপ্ত নম্বরগুলো তোমার পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। একজন থেকে আরেকজনে ছড়াবে, তার থেকে অন্যজনে, এর থেকে রক্ষা নাই। এই দেখ, এইভাবে। বড় চাচা, আমরা কিন্তু একজন আরেকজনকে সুরক্ষিত রাখতে পারি দায়িত্বশীল হয়ে। বাইরে যাওয়ার সময় নিজে মাস্ক পরবো, অন্যকেও মনে করিয়ে দেবো।
কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে 2 হাত ধুয়ে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখুন। সবসময় অন্যদের থেকে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে একে অপরকে নিরাপদ রাখবো। চিন্তা করবেন না আপা, ভাই সুস্থ হয়ে যাবে। সহমর্মী হয়ে এগিয়ে এসে একে অন্যের শক্তি বাড়াবো। এভাবেই আমরা দায়িত্বশীলতার সাথে কাটিয়ে উঠতে পারবো এই দুঃসময়। আপনিও দায়িত্বশীল হয়ে নিজের ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন। একে অপরের সুরক্ষায় আমরা দায়িত্বশীল সবসময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকবে, এটাই আমরা কামনা করি। তো আজকের ক্লাসে আমরা যা শিখব তার পূর্বে স্ক্রিনে একটি স্লাইড প্রদর্শন করা হয়েছে, এটা লক্ষ্য করো। কতগুলি চিত্র দেখতে পাচ্ছ, এর দ্বারা কি বোঝায় বা কিসের চিত্র একটু চিন্তা করবা। প্রথম চিত্র যেটা, একটা খুঁটির মধ্যে 3টা বস্তু ঝোলানো আছে, এদেরকে কি বলা হয়, এর নাম কি? এটা হলো ট্রান্সফরমার। বিতে যা আছে এটা কি? মোবাইল চার্জার। আমরা যে মোবাইল চার্জ করি এটা সবাই তোমরা চেনো। তারপর আছে ল্যাপটপ চার্জার এবং সর্বশেষ ইউপিএস এবং আইপিএস। ঠিক একই ধরনের আরেকটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, যেখানে একজন ওয়েল্ডিং করতেছে। সেই ওয়েল্ডিং এও একই বস্তু ব্যবহার করা হয়, সেটা হলো আর্ক ওয়েল্ডিং মেশিন, যার ভেতর আছে ট্রান্সফরমার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি, মাইক বাজানো বা লিড এসিড সেল ব্যাটারি, যেটা ইউপিএস বা আইপিএস এ ব্যবহার করা হয়, সেটাকে যে আমরা চার্জ দিই, কিভাবে সেটা চার্জ দিই? বিদ্যুতের মাধ্যমে। এই চার্জারের ভিতরেও আছে ট্রান্সফরমার। সেই জন্য আমরা ছবিতে আরো 2টা ছবি লক্ষ্য করো, দেওয়া আছে অটো ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপক ফিল্ডে এটার ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিদ্যুতের ব্যবহারের বিষয়টা চিন্তা আসলেই ট্রান্সফরমারের বিষয়টা খুব আগে চলে আসে। যার জন্য আজকের পাঠ আমাদের ট্রান্সফরমার সম্পর্কে। আজকের পাঠ থেকে আমরা যা শিখবো, ট্রান্সফরমার কি এটা তোমরা বলতে পারবে, ট্রান্সফরমারের গঠন বর্ণনা করতে পারবে, ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ বলতে পারবে, এবং স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার কি এটা তোমরা ভালোভাবে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা জেনে নিই যে ট্রান্সফরমার কি বা ট্রান্সফরমার বলতে কি বোঝায়। এমন একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস যা পাওয়ার ও ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কোনরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ার এর ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এক কয়েল থেকে আরেক কয়েলে স্থানান্তর করে। তাহলে ট্রান্সফরমার যে ডিভাইসটা এখানে আমরা আলোচনা করছি, এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস। এর মধ্যে কোনো ঘূর্ণনশীল বা মুভেবল পার্টস নাই। এটা কি করে? ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে অপরিবর্তিত রেখে ব্যবহারিক ফিল্ডের চাহিদা অনুযায়ী ভোল্টেজ বা কারেন্টের মান কম বেশি করে বৈদ্যুতিক পাওয়ারকে এক কয়েল থেকে আরেক কয়েলে, এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তর করে। আমরা এবার জানবো ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ, কি কি ধরনের ট্রান্সফরমার হতে পারে। যে কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমারকে কত ভাগে ভাগ করা যায়। কোরের গঠন অনুসারে ট্রান্সফরমার 3 প্রকার, যথা কোর টাইপ ট্রান্সফরমার,
শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। এছাড়া কার্যপ্রণালী অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার, আমরা স্লাইড থেকে দেখে নিই সেগুলা কি, যথা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। এছাড়াও আরো কিছু ট্রান্সফরমার আছে, যেমন ব্যবহার বা প্রয়োগ অনুসারে। ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার চার প্রকার, যথা পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দু ধরনের হতে পারে, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল বা ভোল্টেজ ট্রান্সফরমার, সংক্ষেপে যেটাকে সিটি এবং পিটি বলা হয়। 4 নম্বরে হলো অটো ট্রান্সফরমার। স্থাপন অনুসারে বৈদ্যুতিক ট্রান্সফরমারকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ইনডোর টাইপ ট্রান্সফরমার, যেগুলি ছাদ বিশিষ্ট স্থানে স্থাপন করা হয়, আউটডোর ট্রান্সফরমার, যেগুলি তোমরা রাস্তাঘাট পোলে দেখতে পাচ্ছ বা সাবস্টেশনে থাকে, যার উপর ছাদ থাকে না, পোল মাউন্টেড ট্রান্সফরমার এবং আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। তাহলে আমরা জানলাম স্থাপন অনুসারে ট্রান্সফরমার কত প্রকার। এছাড়াও ট্রান্সফরমারকে ফ্রিকোয়েন্সি অনুসারে 2 ভাগে ভাগ করা যায়, অডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। অডিও ফ্রিকোয়েন্সি অনুসারে যে ট্রান্সফরমার আসছে 2 প্রকার। এই ধরনের ট্রান্সফরমার সাধারণত ব্রডকাস্টিং বা টেলিকমিউনিকেশন কাজে ব্যবহার করা হয়। ফেজ সংখ্যার উপর নির্ভর করে ট্রান্সফরমারকে 2 ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ। এবার আমরা জানব ট্রান্সফরমার কিভাবে গঠিত হয়। ট্রান্সফরমার গঠনের প্রাথমিক ধারণা আমরা আজকের এই ক্লাস থেকে জানব। ট্রান্সফরমারের এই অধ্যায়টি বেশ বড়, একটা ক্লাসে তোমরা জানতে পারবে না। আজকে আমরা যে মেসেজগুলি দিচ্ছি, যে ইনফরমেশনগুলি দিচ্ছি, কনসাইজ আকারে মিনিমাম এতটুকু তোমরা যদি শিখতে পারো, মনে রাখতে পারো, আশা করা যায় সামনের যে তোমাদের ফাইনাল পরীক্ষা আসতেছে 10ম শ্রেণীর, সেই পরীক্ষায় ট্রান্সফরমার সংক্রান্ত প্রশ্নের সিংহভাগ উত্তর পেয়ে যাবে। ট্রান্সফরমারের যে উপাদানগুলি থাকে তার প্রধান হলো মেইন ট্যাঙ্ক, যেটা তোমাদের টেক্সট বইয়ে পিকচারটা দেওয়া আছে। 1 থেকে 14 পর্যন্ত আমরা এখানে দেখাচ্ছি 9টা। মেইন ট্যাঙ্ক, 2 নাম্বার কোর, 3 নাম্বার ওয়াইন্ডিং, 4 নাম্বার রেডিয়েটর, 5 নাম্বার ড্রেন কর্ক, রোলার্স, 7 নাম্বারে আছে হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং, 9 নাম্বারে কনজারভেটর ট্যাঙ্ক। এর ছাড়া আমাদের আরো 9টা উপাদান রয়ে গেছে, যেমন তোমরা শীট থেকে লক্ষ্য করলে দেখতে পাবে 10 নাম্বারে আছে ভ্যান পাইপ, ট্রান্সফরমার টেল, বুকহোলস রিলে, থার্মোমিটার বা টেম্পারেচার মিটার, ব্রিদার, আর্থিং টার্মিনাল, ট্যাপ চেঞ্জার, অয়েল লেভেল ইন্ডিকেটর, নেম প্লেট। নেম প্লেটে ট্রান্সফরমারের ক্যাপাসিটি, উৎপাদনকারী সংস্থা, এর ভেতরে সংযোগ কি ধরনের আছে, কি ধরনের কুলিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ইত্যাদি লেখা থাকে। আমরা চিত্রে যে উপাদানগুলির কথা বলা হলো, বিশেষভাবে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট কতগুলি পয়েন্ট আমরা চিহ্নিত করছি। প্রথম, উপরের চিত্রে তোমরা দেখছো যে ড্রামের মতো অংশটা, এটাকে আমরা বলি কনজারভেটর। ট্রান্সফরমারের তেল যখন গরম হয় তখন এটা আয়তনে বেড়ে যায়, এই অতিরিক্ত তেলটা কনজারভেটরে স্থান গ্রহণ করে। তারপরে যেটা আছে দেখাচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটর এর কাজ হলো ট্রান্সফরমার যখন ফুল লোডে কাজ করতে থাকে তখন ট্রান্সফরমারের কপার লস হয়, অর্থাৎ এক প্রকার তাপ উৎপাদন হয়, সেই তাপে তেলের আয়তন বেড়ে যায়। কনজারভেটর অতিরিক্ত তাপ যাওয়ার পরেও তেলটাকে কিউমুলেটিভ হারে ক্রমান্বয়ে যে তাপ বাড়তে থাকে সেটাকে একটা সাস্টেনেবল বা স্থিতিশীল মানে রাখার জন্য এই রেডিয়েটর ব্যবহার করা হয়। এই রেডিয়েটরে অনেকগুলি ফিন্স বা স্তরায়িতভাবে তৈরি করা, অনেক ক্ষেত্রে অতিরিক্ত কুলিং ফ্যানও ব্যবহার করা হয় যেন তেলটা স্বাভাবিক ওয়ার্কিং টেম্পারেচারে থাকে। রেডিয়েটরের পরে যেটা দেখতে পাচ্ছ সাপ্লাই টার্মিনাল, আমাদের কেবলের কানেকশনগুলি টার্মিনালে সংযোগ করা হয়। ট্রান্সফরমারের আরেকটা উপাদান বিস্ফোরণ বেন্ড, যদি কোনো কারণে
ট্রান্সফরমারের তেল অতিরিক্ত গরম হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, তখন এই ব্যান্ডটা ট্রান্সফরমারের সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। এরপরে আছে বুশিং। বুশিং দু ধরনের হয় দেখবে। যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে আপ মানে উপরের দিকে, স্টেপ আপ লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজ দিয়ে ভোল্টেজকে ডাউন করে। যে সাইটে ভোল্টেজ বেশি থাকে সেই সাইটের বুশিংগুলি বড় থাকে, যে সাইডে ভোল্টেজ কম থাকে সেই সাইডে বুশিংগুলি ছোট থাকে। বুশিং দেখে বোঝা যায় ট্রান্সফরমারের কোনটা হাই সাইড কোনটা লো সাইড, অর্থাৎ কোনটা হাই ভোল্টেজ সাইড কোনটা লো ভোল্টেজ সাইড। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় ভাই ভাই এটা জিজ্ঞাসা করে। ক্লাসটা যদি মনোযোগের সহিত শোনো, লক্ষ্য করো, মৌখিক বা ভাইবা পরীক্ষায় তোমরা ভালো করবে। তোমরা কিভাবে বুঝবে ট্রান্সফরমারের কোনটা হাই ভোল্টেজ সাইড কোনটা লো ভোল্টেজ সাইড? উত্তর হলো বুশিং দেখে। যদি আমরা দেখি যে বুশিং গুলি বড়, এক সাইডের বুশিং ছোট, তাহলে যেদিকের বুশিং বড় সেটা হলো হাই ভোল্টেজ, আর যেদিকে বুশিং ছোট সেটা লো ভোল্টেজ। তোমরা এখান থেকে আরেকটা বিষয় জানবে, ট্রান্সফরমারের প্রাইমারি কোনটা সেকেন্ডারি কোনটা। এই প্রশ্ন বইয়ে সরাসরি দেওয়া নাই তোমাদের এই লেভেলে, তবে ভেরি ইম্পর্টেন্ট এবং সিম্পল আনসার, যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি বলতে ট্রান্সফরমারে নির্ধারণ করা থাকে না, এইটা ব্যবহার অনুযায়ী প্রাইমারি এবং সেকেন্ডারি হয়। অর্থাৎ যেদিকে তুমি সাপ্লাই প্রয়োগ করবে সেটা হলো প্রাইমারি সাইড, আর যেদিকে লোড থাকবে সেটা হলো সেকেন্ডারি সাইড। তাহলে আমরা যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার ব্যবহার অনুযায়ী একই ট্রান্সফরমারকে আমরা চাইলে স্টেপ আপ হিসেবে ব্যবহার করতে পারি, চাইলে স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা কম ভোল্টেজ প্রয়োগ করে বেশি ভোল্টেজ লোডে ব্যবহার করি, যেমন জেনারেটিং স্টেশনের উৎপাদন কেন্দ্রে 11 কেভিতে ভোল্টেজ উৎপাদন হচ্ছে, আর আমাদের সাবস্টেশনে কাপ্তাই থেকে বিদ্যুৎ আসতেছে, বাংলাদেশের পূর্ব পশ্চিম সংযুক্তকারী লাইন যে ট্রান্সমিশন লাইন 230 কেভি বা 1,32,000 ভোল্টের লাইন, এই 1,32,000 ভোল্ট সরাসরি অল্টারনেটর তৈরি করছে না। কিভাবে এই হাই ভোল্টেজ হলো? এইটা উৎপাদন কেন্দ্র থেকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এই হাই ভোল্টেজ তৈরি করে ট্রান্সমিশন করছি। আবার গ্রাহক কেন্দ্রে বা সাবস্টেশনে যেখানে এটা গ্রহণ করা হচ্ছে সেখানে ওই উচ্চ ভোল্টেজকে আবার স্টেপ ডাউন করা হয়। অর্থাৎ একই ধরনের ট্রান্সফরমারকে উচ্চ ভোল্টেজ বা হাই বুশিং, যেখানে বুশিং বড় আছে, হাই সাইডকে হাই ভোল্টেজের দিকে সংযোগ করে লো ভোল্টেজের সাইড গ্রাহকের লোডের দিকে নেওয়া হয়। ট্রান্সফরমারে দেওয়া থাকে যে কোর অনুযায়ী, যে কোরগুলি ট্রান্সফরমারে ব্যবহার করা হয়। আমরা বলেছি কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার, স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি এখানে ই এবং আই টাইপ কোর আছে। কোর টাইপ ট্রান্সফরমার হলো যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কোর দিয়ে অনেকাংশ ঢাকা থাকে। ট্রান্সফরমার দেখতে পাচ্ছি আমরা কুলিং ফ্যান, কোর দেখানো হয়েছে, কয়েল দেখানো হয়েছে। এবার আমরা দেখব যে ট্রান্সফরমার কিভাবে কাজ করে। এখানে ভেরি সিম্পল একটা ডায়াগ্রাম, একটা জিআইএফ ইমেজ আমরা ইন্টারনেট থেকে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। স্লাইডটি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো যে প্রাইমারিতে এসি ওয়েভ শেপ, এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। প্রয়োগের ফলে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ওয়েভ সাইডের পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফের জন্য বিদ্যুতের দিক পরিবর্তন হচ্ছে এসি নেচার অনুযায়ী। আর বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফ্লাক্স কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়া চলমান আছে, যার জন্য সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী, যেটা বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছেন, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হয়। এইভাবে প্রাইমারি কয়েলে ভোল্টেজ এসি ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারি কয়েলে এসি ভোল্টেজ উৎপন্ন হয়। এই স্লাইডে ট্রান্সফরমারের কার্যপ্রণালীর অংশ হিসেবে আমরা প্রাইমারি ওয়াইন্ডিংকে চিহ্নিত করেছি, যেখানে লেখা আছে এনপি প্রাইমারি টার্ন সংখ্যা, সেকেন্ডারি হলো এনএস বা সেকেন্ডারি টার্ন সংখ্যা। প্রাইমারিতে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটাকে বলে ভিপি, আর সেকেন্ডারিতে যে ভোল্টেজ লোডে প্রয়োগ করা হয় সেটা হলো ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজ। ট্রান্সফরমারের কোর এবং
কোরের মধ্য দিয়ে প্রবাহিত ম্যাগনেটিক ফ্লাক্সকে দেখানো হয়েছে। টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে যদি সাইন ওয়েভ দেই, আউটপুটে সাইন ওয়েভ পাওয়া যায়। ইনপুটে যদি আমরা স্কোয়ার ওয়েভ দেই, আউটপুটেও স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার নাম বা এই ছবিতে যাকে দেখানো হচ্ছে ওনার নাম কি? উনি হলেন একজন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার ব্লেথি। ট্রান্সফর্মার যে আমরা আজকে ব্যবহার করছি, এই ট্রান্সফর্মার প্রথম আবিষ্কৃত হয় 1885 সালে। হাঙ্গেরিয়ান 3 জন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেন। তাদের নামে প্রথম অক্ষর নিয়ে ZBD, যেমন ব্লেথি, ডেরি এবং জাইফার নোস্কি নামে 3 বিজ্ঞানী ট্রান্সফর্মার আবিষ্কার করেছিলেন। তা আজকে আমরা শিখেছি ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয়, ট্রান্সফর্মার কত প্রকার ও কি, স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার কি, ট্রান্সফর্মারের বিভিন্ন উপাদান এবং ট্রান্সফর্মার কিভাবে কাজ করে। আমরা ভেরি শর্টলি ট্রান্সফর্মারের ডেফিনেশন এরকম দিতে পারি: ট্রান্সফর্মার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার without changing its frequency. It step up or step down the level of AC voltage and current. আমরা এখানে ইংলিশে সংজ্ঞাটা দিলাম কারণ তোমরা জানো এই টেকনোলজি প্রযুক্তি আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। যারা ইংরেজি লিখতে পারো গুড এনাফ। এই টেকনোলজি ইংরেজি বাংলায় মিশ্রণ আমাদের দূষণীয় নয়, বরং এনকারেজ করা হয়। ইংরেজি যদি যারা পারো ইংলিশ লিখবা, পড়বা। সেই জন্য আমি মূল্যায়নের শেষের দিকে ডেফিনেশনটা আবার ইংলিশে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে। কাজটি হলো ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্টেন্ট। টেক্সট বুকের হেল্প নিয়ে বা আজকের ক্লাসের আলোচনা থেকে যা তোমরা শিখতে পারছো নিজের ভাষায় তা লিখবে। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি নিবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।